দর্শক, তরুণ মানেই অফুরান সম্ভাবনা, অমিত শক্তি, বুক ভরা সাহস। যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে সকল পঙ্কিলতাকে দূরে ঠেলে জাগিয়ে তোলা হয় সুপ্ত সম্ভাবনাকে। বন্ধুর পথ পাড়ি দিয়ে হয়ে ওঠেন অনুকরণীয়। দর্শক, এমন তরুণদের সাথে নিয়ে আমাদের আয়োজন আলোকিত তারুণ্য। আলোকিত তারুণ্যে আজকে আমরা সাথে পেয়েছি সাতক্ষীরা জেলার মোহাম্মদ আব্দুল আলিমকে। আপনাকে স্বাগত আলোকিত তারুণ্য অনুষ্ঠানে। আমরা আপনার সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আপনার কর্মকাণ্ড নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে আসবো। দর্শক, আব্দুল আলিম কেন আজকে আলোকিত তারুণ্য অনুষ্ঠানে এসেছে, তার কর্মপরিধি বা কি, আমরা আগে সেটি নিয়ে একটা তথ্যচিত্র দেখে আসতে চাই। সমাজে এখনো কিছু মানুষ আছে যারা নিজের সবটুকু উজাড় করে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ান। সমাজের দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে খুঁজে পান নিজের জাগতিক আনন্দ। ঠিক তেমনই একজন সাতক্ষীরার আব্দুল আলিম। মানুষের বহুমুখী সেবা প্রদান করার লক্ষ্যে 2019 সালের 22শে নভেম্বর সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামের প্রতিষ্ঠা করেন অলাভজনক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সর্বদা সহানুভূতি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গড়ে তোলা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জেলায় সুবিধাবঞ্চিতদের সেবা দিয়ে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। রাস্তায় ও বাজারে ঘুরে বেড়ানো ভবঘুরে মানুষদের সরকারি আশ্রয় কেন্দ্রে ও তার বাড়ির ঠিকানা খুঁজে বাড়ি পৌঁছানো, অসুস্থদের চিকিৎসা সেবা, অনাথ বাচ্চাদের ভরণ পোষণ সহ আশ্রয় প্রদান, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক দুর্যোগে ও মহামারীতেও দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে এই সর্বদা সহানুভূতি নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই সংগঠনের নেপথ্য নায়ক আব্দুল আলিম জানান, সংগঠনটির স্বেচ্ছাসেবকরা প্রতিটি গ্রামে অসহায় ও মুমূর্ষু ব্যক্তির জন্য তাৎক্ষণিক সেবা প্রদান করে থাকে, যারা দিনরাত ঝড় বৃষ্টির মধ্যেও সর্বদা প্রস্তুত। সৃষ্টির সেবার মাঝে স্রষ্টাকে খুঁজি, এই স্লোগানকে সামনে নিয়ে অনেকটা বিবেকের তাড়নায় আব্দুল আলিম গড়ে তোলেন এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সংগঠনের আওতায় প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এই মহতী কাজ করে চলেছেন। ইতিমধ্যে প্রায় হাজারো মানুষকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়েছে। উপজেলা প্রতিটি ইউনিয়নে গঠন করা হয়েছে এই সংগঠনটির শাখা কমিটি। বিশেষ করে ভয়াবহ করোনাকালীন ভাইরাস সংক্রমণের সময় অসহায়, দুস্থ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী এবং ঘরবন্দি মানুষের পাশে দাঁড়ানো, কখনো নিজের উদ্যোগে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ বিতরণ, শিশু খাদ্য, রান্না করা খাবার, চাল, আটা, আলুর মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এই সেবা দ্বারা মহৎ মানুষের আত্মার শুদ্ধি, তৃপ্তি লাভ, ইহকাল ও পরকালের বিজয় হওয়ার প্রত্যয় নিয়ে দিনরাত ছুটে চলেছেন এই সর্বদা সহানুভূতির কর্মীরা। আব্দুল আলিমের মতে, একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তখনই গড়ে তোলা সম্ভব যখন দেশের প্রতিটি মানুষ মনুষ্যত্ব বোধে জাগ্রত হবে। তখন দেশে আর সুবিধাবঞ্চিত বলে শব্দটি থাকবে না। মানুষ যদি এক হয়ে চলতে পারে, তবেই হয়তো সমাজের সব বাধা দূর করা সম্ভব। এভাবেই একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে মানুষের মানবিক কর্মকাণ্ডের বিস্তৃতির কোনো বিকল্প নেই। মোহাম্মদ আব্দুল আলিম, আলোচনার শুরুতেই আপনার কাছে আমরা যে বিষয়টি প্রথমে জানতে চাবো সেটা হচ্ছে, আমাদের দেশে অনেকেই অনেকভাবে কিন্তু মানসিক শান্তিটা খুঁজে পায়, জীবিকা নির্বাহ করে, কিন্তু আপনার পথটা ভিন্ন। যারা সমাজে চিকিৎসা বঞ্চিত আছে, যারা ভবঘুরে আছে, যারা সুবিধা বঞ্চিত আছে, তাদের পাশে দাঁড়ানোই আপনার কাজ। নিরলস তাদের জন্য আপনি নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন, নিজের সময়টা, শ্রমটা দুটোই কিন্তু দিয়ে যাচ্ছেন। কেন এই পথ চলা? আসলে আমার এই স্থানীয় মফস্বলে উপজেলার শহরে আমার জন্ম। আমি ওখানকার একজন ব্যবসায়ী ছিলাম। হঠাৎ দেখি আমার বাজারে একজন বয়বৃদ্ধা মা গ্যাংগ্রিনে আক্রান্ত হয়ে পচে যাচ্ছে। দুর্বিসহ গন্ধ, অগণিত পোকা তার পায়ে, মাংস পচে পড়ে যাচ্ছে। তো আসলে এটা দেখে আমি সহ্য করতে পারি নাই। ওনাকে তুলে আমার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে 9 দিন, তারপর ওখান থেকে জেলা শহরে আর বাকি 2 মাস ভর্তি রেখে ওনাকে 2 বার করে পা অপারেশন করে ওনাকে দেখভাল করা, ওনার অপারেশন, ওনার সব কিছু অভিভাবক এবং সেবক হিসাবে ওনার পাশে থেকেই পরবর্তীতে 2 মাস পরে হসপিটাল থেকে রিলিজ দিলে আমার তালা উপজেলা আমাদের যে ইওনো মহোদয় ছিলেন ওনার কাছে নিয়ে গেলাম। উনিও এনার কোনো সমাধান খুঁজে পেলেন না। অবশেষে আমার বাড়িতে নিয়ে আর 2 মাস ওনাকে সেবা যত্ন করি। উনি যেহেতু পা কাটা, হাঁটতে পারে না, চলতে পারে না, তো বাড়িতে রেখে ওনার দীর্ঘ ওই 2 মাস ওনার বাথরুম পর্যন্ত পরিষ্কার করতেও
আমাদের হয়েছে, আমার পরিবারকে হয়েছে। দীর্ঘ 4 মাস অতিবাহিত হওয়ার পরে আমি বাংলাদেশ গভর্নমেন্টের প্রশাসনিক বড় বড় কর্মকর্তাদের কাছে ফোন করে শুনি যে আমি এক সাধারণ কৃষক, আমি একজন বয়বৃদ্ধ মাকে রাস্তার থেকে তুলে দীর্ঘ 4 মাস এভাবে সেবা করছি, আর কতদিন পারবো, এর একটা উত্তম স্থানের ঠিকানা চাই। তো অনেক সাধনার পরে আমাদের গাজীপুর কাশিমপুর ভবঘুরে আশ্রয় কেন্দ্র আছে, যেখানে আমাদের তালা উপজেলার ইউনো মহোদয়ের সম্মতিক্রমে সেখানে আমরা পৌঁছে দিয়ে থাকি। এই দেওয়ার ভিতরে এই দীর্ঘ 4 মাসের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, তাতে দেখলাম যে আসলে সমাজে সকলেই ভালো মানুষ, কিন্তু আসলে ত্যাগী মানুষ, সেবক মানুষ এবং অসুস্থ মানুষের সেবা করা মানুষের সংখ্যা খুবই কম। পাশাপাশি আমাদের ইউনো মহোদয় উনি আমাদেরকে উৎসাহিত করলেন যে আলিম সাহেব, একা কেন আপনি এই কাজটা করবেন, আপনি যদি একটি স্বেচ্ছাসেবী সংগঠন করেন তাহলে এই সংগঠনের দ্বারাই সমাজের অসংখ্য অসহায়, অসুস্থ এবং ভবঘুরে মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমাদের 2019 সালে প্রায় শতাধিক সর্বশ্রেণীর মানুষদের নিয়ে মফস্বলে গড়ে ওঠে এই সর্বদা সহানুভূতির শুভ উদ্বোধন। সেখান থেকে আজ পর্যন্ত পথ চলায় ঠিক কতজনকে আপনারা এই পর্যন্ত সেবা দিয়েছেন, এবং সেবাদানের পদ্ধতিটা কি, আপনার কর্মবিস্তৃতিটা কি, কোথায় কোথায় কাজ করছেন আপনারা? আমাদের কর্মর বিষয় কোনো এরিয়া নেই, কোনো নির্ধারিত স্থান নেই। আমরা কখনো সে আগে বাইরের থেকে বলি, মাদারীপুরে যদি একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, তো মাদারীপুরের থেকে আমাদেরকে ফোন যায় আমাদের তালাতে যে এরকম একটা রাস্তায় পড়ে আছে একটা মানুষ, কি করতে পারি। আমি তখন তাদেরকে বলি, দেখেন বাংলাদেশের 6টা ভবঘুরে আশ্রয় কেন্দ্র আছে, যেখানে পরিচয়হীন ভবঘুরে মানুষের আশ্রয় দেওয়ার জন্য বসে আছে। শুধু দরকার আপনার স্থানীয় যে ইওনো মহোদয় আছেন, ওনার কাছে এই জিনিসটা উপস্থাপন করা, ওনার কাছে অ্যাপ্লিকেশন করা। উনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ওনাকে ইনকোয়ারি করে উনি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে উনি ভবঘুরে আখ্যায়িত করে দেওয়ার পরে গাড়িতে করে শ্মশান মানে বাংলাদেশের এই 6টা ভবঘুরে আশ্রয় কেন্দ্রে একজন পরিচয়হীন মানুষকে দেওয়া যায়। এভাবে আমরা তখন তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের প্রসেসগুলো দেখাই, বোঝাই, ওই সেবাটা দিই। পাশাপাশি আমাদের জেলার ভিতরে যত মানুষ রাস্তায় পড়ে থাকে তাদেরকে সেবা দিয়ে থাকি। এইভাবে এই প্রসেসে গভর্নমেন্টের প্রশাসনদের সহযোগিতা নিয়ে, পাশাপাশি যারা দুস্থ অসুস্থ মানুষ, গরিব, অনেক বড় রোগে আক্রান্ত, তাদেরকে নিয়ে আমরা গভর্নমেন্ট হসপিটালে তুলে, গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা, তারা অসহায় মূর্খ, তারা এটা জানে না। তো আমরা আসলে গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা, যেমন প্রত্যেকটা হসপিটালে রক্ত, ব্লাড, এক্সরে, সব রকম পরীক্ষা গরিবদের জন্য ফ্রি আছে। ঔষধ সাপ্লাইয়ের পাশাপাশি একটা সমাজসেবা অধিদপ্তর আছে। পাশাপাশি আমরা কখনো ঔষধ কিনে দিচ্ছি, কখনো খাদ্য, বস্ত্র, মানুষের মৌলিক চাহিদা পূরণে আমাদের একটি হটলাইন নাম্বার আছে সর্বদা সহানুভূতির। এই হটলাইন নাম্বারে যখন ফোন আসে তখন, বিশেষ করে আমাদের একটি অক্সিজেন সেবা চালু আছে, ফ্রি অক্সিজেন সেবা 2019 সাল থেকে এ পর্যন্ত চলমান আছে। তারপরে আমাদের রিসেন্টলি একটি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে এই জুন মাসে, যে অ্যাম্বুলেন্সটি দুস্থ, গরিব, অসহায়, ভবঘুরে মানুষের জন্য সম্পূর্ণ ফ্রি। সমাজের মধ্যবিত্ত এবং সচ্ছল ব্যক্তিদের জন্য কম মূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা সর্বদা রাত দিন 24 ঘন্টায় চলমান থাকে। বা একটা হঠাৎ রাত 2টার সময় আমাদের ফোন আসে, অমুক জায়গায় একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একজন ব্যক্তি, ইনাকে নিতে হবে, ধোয়াতে হবে, দাফন করতে হবে, আমরা ছুটে যাই সেখানে। তার মানে আমাদের কার্যক্রমটা 24 ঘন্টা চলমান। অর্থাৎ নিজেরা স্বেচ্ছায় উদ্যোগী হয়ে মানুষের সেবা করছেন, সুবিধা বঞ্চিতদের পাশে থাকছে। এটা অনেক বিশাল ব্যাপার, সবাই সবকিছু পারে না, এবং আপনাদের মানে করতে গেলে আসলে মন লাগে, সেই মনটা আপনারা অর্জন করেছেন, সেই মনুষ্যত্ব বোধটা আপনাদের ভিতরে জাগ্রত হয়েছে, যার কারণে সুবিধা বঞ্চিত যারা আছে আপনার মাধ্যমে হয়তো তারা সেবাটা পাচ্ছে। কিন্তু সেবা দিতে গিয়ে আসলে একটা অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের জোগানটা কোথেকে আসে? সর্বপ্রথম যখন এই সেবাটা শুরু করি তখন আমার নিজের জমি বিক্রি করে শুরু করি। আমি এমনি আমার সচ্ছল পরিবার, জমিনের সেই ফসল দিয়ে আমার ছোট সংসার, আমার মা, আমার বাবা বেঁচে নেই, আমার মা, আমার একটা ছেলে, একটা মেয়ে, ওয়াইফ, আমি, 5 জন মানুষের একটা সংসার। আমার 10 বিঘার উপরে জমি আছে, সেই জমির ফসল দিয়ে আমরা যা হয় খাই। আর আমার উদ্বৃত্ত ওই জমিটা বিক্রি করে আমার বেশ কিছু টাকা ছিল। আস্তে আস্তে যখন নতুন শুরু করলাম তখন অন্যরা টাকা দেয় না, তখন নিজের টাকা দিয়ে এই কাজগুলো করতে থাকলাম। আস্তে আস্তে এখনো পর্যন্ত আমরা প্রকৃত পক্ষে সমাজের সকল মানুষের কাছে হাত পাতি না, অর্থ নিয়ে পেশাদ দিই না। আমাদের মাসিক কোনো সদস্যও নাই যে মাসিক টাকা দিতেই হবে, এমন কোনো সিস্টেম নাই। স্ব ইচ্ছায় সমাজের বিত্তবানরা যা দেয় অতি সামান্য কিছু হয়, আর বাকি টাকা আমার এখনো পর্যন্ত আমার টাকা দিয়েই এই সংগঠনটাকে এগিয়ে নিচ্ছি, যাতে এরকম একটি মানবিক কাজ সমাজে চলমান থাকে
এর জন্য নিজের তো অবশ্য ত্যাগ করতেই হবে। নিশ্চয়ই এই কাজ করতে গিয়ে আসলে অনেকে তো অনেক রকম মনে করে, অনেকে মানে সেবা যে দিচ্ছেন, সেবার পিছনে অনেক দুরভিসন্ধি খুঁজে পায়। অনেক অনেক রকম মানে বিপরীত চিন্তা করে থাকে। হয়তো আপনি সেবার মানসিকতা নিয়ে গিয়েছেন, অন্যরা হয়তো অন্য চিন্তা নিয়ে গেছে। এই ধরনের কোনো বাধা কি এসেছে? এই ধরনের কোনো বাধা কি পেয়েছেন আপনার কর্মজীবনে? তো অসংখ্য বাধা। হৈমন্তীকে যখন আমার বাসায় নিয়ে রেখে সেবা দিচ্ছিলাম, আমার পাশের থেকে সর্বপ্রথম ৩টা শব্দ উঠেছিল। একটা হলো ও পাগল হয়ে গিয়েছে, আলিম পাগল হয়ে গেছে। আরেকটা হলো যে এর পিছনে কোনো বড় ধরনের ধান্দা আছে, তা না হলে রাস্তার থেকে মানুষ তুলে নিয়ে এ করবে কেন? এরকম ইত্যাদি কথা তো প্রথম থেকেই, শুরু থেকে ছিল, এখনো আছে, থাকবে। কিন্তু সমাজের যে এখনো মানুষ মানুষের জন্য কাজ করে, এটাই এলাকায় বা সমাজে, বাংলাদেশে বিশেষ করে কম দেখা যায়, যে কারণে তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু সেটা নিয়ে বিষয় না। আমরা মহান আল্লাহর, আমাদের স্লোগান হলো সৃষ্টির সেবার মাঝে স্রষ্টাকে খুঁজি। এই স্লোগানকে বাস্তবায়িত করার জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা হাজার কটু কথা উপেক্ষা করে এসেছি এবং আগামীতেও আসবো ইনশাআল্লাহ। মানুষের সেবা করবেন। সেবাই আসলে ধর্ম হওয়া উচিত মানুষের। মানুষকে সেবা করলে আমরা যেটা বলি সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা যায়। কিন্তু আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে প্রতিবন্ধকতাগুলো, এমনকি কখনো সময় এসেছে এই প্রতিবন্ধকতার জন্য মনে হয়েছে যে না, এখানেই বন্ধ করে দিই, গুটিয়ে চলে যাই? প্রতিদিন আসলে এরকম 10 বার সিচুয়েশন আসে। কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি সফল হবেন, হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার ইচ্ছা যদি থাকে আমি সাগরের ওই পারে প্রান্তে যাবই, তাহলে তো আপনি অর্ধেক তো যেতে পারবেন। তো এইভাবে কঠোর প্রতিজ্ঞা করে, আমরণ, আমার এরকম প্রতিজ্ঞা যে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে কোনো কিছুতেই আটকাতে পারবে না। এই যে কঠোর পরিশ্রম, এটা তো করতেই হবে। এটা বাধা আসবে। আবার আমাদের এমন উচ্চ পর্যায়ের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, মহৎ মানুষ আছে, যাদের একটি কথার সান্ত্বনায় আমাদের আবার বুক ভরে যায়। এজন্য আমরা চলতে পারি। আগামীতে এই টোটাল বাংলাদেশে আমরা শুধু ভালো মানুষ না, ত্যাগী মানুষ হিসাবে প্রমাণ করব বাংলাদেশের দক্ষিণবঙ্গে আসলে পর্যাপ্ত ভালো মানুষ আছে যারা মানুষের জন্য কিছু করতে পারে। আরেকটি বিষয় যেটি জানতে চাই, সেটি হচ্ছে এই যে এত বড় একটি কলেবর পরিচালনা করতে গিয়ে, এত বড় একটা সংগঠন পরিচালনা করতে গিয়ে নিজের জমি বিক্রি করেছেন। পারিবারিক সাপোর্টটা কেমন পাচ্ছেন? প্রথম একটু বলতো, কেন এ করে লাভ কি? আমার পরিবার থেকে বলতো, এ করে লাভ কি? সবাই তো কত কি টাকা পয়সা কামাই করে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, তুমি এ করতেছো কেন? এরকম প্রশ্নের সম্মুখীন আমার মাও করেছে, আমার ওয়াইফও করেছে। আমি বলেছি, দেখো আসলে পৃথিবীতে শান্তি পেতে গেলে, মানসিক প্রশান্তি পেতে গেলে, পরকালের বিজয় লাভ করতে গেলে আসলে সব থেকে উত্তম পন্থা হলো মানুষের জন্য কিছু করা। আর মানুষের জন্য কিছু করলে সব থেকে সহজ উপায়ে মহান আল্লাহকে খুশি করা সম্ভব, পাশাপাশি মানসিক অনেক প্রশান্তি পাওয়া যায়। যে জন্য আমার এটা ভালো লাগে, আমি এটা করবই। তো তোমাদের যে অধিকার, সব কিছু তো আমি দিচ্ছি, সব কিছু তো আমি পরিপূর্ণ দিয়েই, পাশাপাশি একটা মানুষের এক্সট্রা কিছু সময় থাকে, প্রথম এক্সট্রা সময় দিয়ে এটা করতাম। এখনো পর্যন্ত আমার মৌলিক কাজ হলো মানুষের সেবা করা, পাশাপাশি যেটুক সময় পাই নিজের জমি জমা লোকজন দিয়ে, ক্ষেত খামার ফসল কলায়, সেটা দিয়ে আমার রুজি চলে। স্থানীয় প্রশাসন আপনাকে কতটুকু সহযোগিতা করে? আমাদের জেলার ডিসি স্যার, আমাদের বিভাগীয় কমিশনার স্যার, সকলেই আমাদের সম্পর্কে অবগত আছেন। আর আমরা যে সেবাটা দিই, এটা আমাদের একটা পেজ আছে মিডিয়ায় প্রচার করার জন্য। ওই পেজে সবার কাছে বা হোয়াটসঅ্যাপে বড় বড় সরকারি কর্মকর্তাদের কাছে অবগত করে থাকি। নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটি জানতে চাই, সেটা হচ্ছে আমরা দেখি যে প্রায় সমাজে অনেকে বিপদগামী থাকে, অনেকভাবে সময় ব্যয় করে, বা যারা বেকার যুবক আছে, বা অনেকের কাছে অর্থ আছে, বিত্ত আছে, কিন্তু চিত্ত নেই, মন নেই। তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি হবে? আমরা তো সবাই মানে একটা বিষয় হচ্ছে, সবাইকে নিয়েই তো সমাজ। সমাজে আসলে মানে কেউ একজন যদি পশ্চাৎপদ হয়, কেউ যদি এগিয়ে না যায়, তাহলে সমাজটা এগিয়ে যায় না। সবাইকে নিয়েই হয়তো এগিয়ে যেতে হবে। তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? তাদের জন্য আপনার দর্শনটা কি? একের বোঝা দশের লাঠি। তাহলে একজন মানুষ একটি বোঝা মাথায় করে অনেক কষ্ট করে এগোতে হয়। এই বোঝাটা যদি সকলেই মিলে অল্প অল্প করে নিয়ে এগোতে থাকা হয়, তাহলে দৌড়ানো যায়, অনেক প্রবল গতিতে দৌড়ানো যায়। সেজন্য এই মানবিক কাজগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তার পরিবারের একটি অংশ হিসাবে সমাজের যে ভালো কাজগুলো, সমাজের যে স্বেচ্ছাসেবী কাজগুলো, সমাজের যে অবহেলিত কাজগুলো, সেই কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট থাকা। যে যার স্থান থেকে প্রত্যেকেই এই পরিবারের যে অংশ হিসাবে স্বেচ্ছাসেবী কাজগুলোকে সাথে থাকা এবং ত্যাগী মানুষ হিসাবে গড়ে ওঠা। দেখেন, সমাজে অসংখ্য মানুষ ত্যাগী, ক্ষুধাভীরু, দানশীল, সবাই সব কিছু মানবিকতার অন্তর্ভুক্ত, অথচ তারা আসলে বিশেষ ত্যাগী না।
যে ত্যাগ স্বীকার করতে গেলে সময় দিতে হবে, অর্থ দিতে হবে, শ্রম দিতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এর জন্য সে যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই পারে। আমার মতন একজন কৃষক যদি এই আমাদের জেলাতে একটি এরকম স্বেচ্ছাসেবী সংগঠন করে, এটাই আমাদের জীবনের সবথেকে সার্থকতা এবং এই সকল মানুষের সার্থকতা যারা আমাদের সাথে আছেন। সেজন্য প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হলো তার পরিবারের প্রতি যতটা দায়িত্ব প্রতিদিন তা খেয়াল করতে হয়, খোঁজ নিতে হয় কি বাজার লাগবে, কি ওষুধ লাগবে। ঠিক তদ্রূপ সমাজে এরকম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তুলে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার, সমাজের অসহায়ত্ব দূর করা, এটা প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আপনার এই পুরো টিমটার মধ্যে, পুরো কাজটার মধ্যে আপনারা কতজন কাজ করছেন, আর সবকিছু মিলে আপনাদের মানে মাসিক খরচ কত যায়? আমাদের কার্যনির্বাহী কমিটি 7 জন, আর আমাদের সদস্য আছেন 30 জনের ঊর্ধ্বে, যাদের বিশেষ প্রয়োজনে একটি সেবা যখন আমরা দিতে যাই, বিশেষ প্রয়োজনে যখন যে ব্যস্ত থাকে অন্যজনকে ফোন দিচ্ছে, যখন ফ্রি থাকে তখন আমাদের সঙ্গে আসেন। এইভাবে আমাদের কার্যক্রম অ্যাম্বুলেন্স, অক্সিজেন এবং আমাদের অফিসের ম্যানেজার আছে। আমাদের সকল আয় ব্যয়ের জন্য একটি ম্যানেজার রাখা, তার একটা বেতন আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের বেতন আছে। সব কিছু মিলাইয়ে আমাদের প্রায় 50,000 টাকা মাসিক খরচ হয়। কিন্তু এটা আসলে অতি সামান্য টাকা আসে, বাকি টাকাটা আসলে আমাকে দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। আগামীতে সবাই আমাদের সঙ্গে থাকলে এই কার্যক্রমগুলো সহজেই সমাজের সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, গতিশীল হবে, মানুষ আলোকিত হবে, উপকৃত হবে, মানুষের মুখে হাসি ফুটবে আমি মনে করি। নিশ্চয়ই একটা সময় ছিল শুধুই কৃষক ছিলেন, এবং এখন আপনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন নিজে গড়ে তুলেছেন এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। তখন আর এখনের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কি? আসলে অর্থনীতিকে একটু দুর্বল হয়েছি নিঃসন্দেহে। আমি যে বাড়িতে বসবাস করি, আমার সমতুল্য আমাদের গ্রামে 2 বিঘা 3 বিঘা জমি হলেই তার সংসার চলে। আমার 10 বিঘার ঊর্ধ্বে জমি হলেও আমার সংসারটা কষ্টে চলে। কারণ আমার সংসার অনেক বড়, যেহেতু পুরো আমার সর্বদা আমার সহানুভূতিটা আপনার দায়িত্ব তো সংসার, অনেক। আমি তো পরিবার কেন্দ্রিক মানুষ না। আমার জন্য সমাজ নৈতিক দায়িত্ব কেন্দ্রিক, শুধু রাষ্ট্র পরিবার না, কেন্দ্রিক। আমার সমাজ, অন্তত সমাজ। রাষ্ট্রীয় সব পারি না, ক্ষুদ্র, কিন্তু আমার জেলার ভিতরে সকল দায়িত্ব। আমি এখানে আসতেছি এই গাড়িতে, এখান থেকে 20 মিনিটের ভিতরে 2টা ফোন আসছে। একজনকে ধোয়াতে হবে, খুব অসহায় মানুষ মারা গেছে, যার ধোয়ার লোক নেই। আরেকজন ফোন আসছে, নদীর ধারে একটা বয়বৃদ্ধ মা শুয়ে আছে তালা, কপোতাক্ষ নদীর পাশে। আমি এখানে এই চলতি অবস্থায় তাদেরকে ফোন করে আমার ভলেন্টিয়ারদের বললাম, আমাদের কার্যনির্বাহী কমিটির, যে তোমরা দ্রুত ওখানে যাও, এক বয়বৃদ্ধ মা নিথর শুয়ে আছে নদীর ধারে, পড়ে আছে, কি জানি আল্লাহ না করুক মারা গেছে কিনা জানি না। তো এইভাবে আমরা এই কার্যক্রমগুলো চালানোর চেষ্টায় আছি। সামাজিক অবস্থানে কেমন পরিবর্তন এসেছে আপনার? সামাজিক অবস্থানে পরিবর্তন অবশ্যই। আমাদের জেলার ভিতরে যেখানে যেই অফিস আদালতে যাই সেখানে সবাই যথেষ্ট রেসপেক্ট করে, যে আপনি তো মানবিক কাজ করেন, যেহেতু আপনি মানুষের জন্য নিবেদিত, আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবে অবশ্যই সবাই একটু ভালোবাসে, মূল্যায়ন করে, বিভিন্ন সেমিনারে, অনুষ্ঠানে, মিটিংয়ে ইনভাইট করে, আমরা যাই। আমি লেখাপড়াও করছি 2000 সালের মাদ্রাসা লাইনে ফাজেল, অর্থাৎ ডিগ্রি সমতুল্য স্নাতক ডিগ্রি আমি অর্জন করি। পরবর্তীতে 2000-এর পরে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমি একা সন্তান হওয়ার কারণে আমি চাকরি বাকরি করি নাই। এইভাবে আল্লাহ যে অবস্থায় রেখেছে, আমি খুব খুশি মানসিকভাবে যে আল্লাহ আমাকে এই সমাজের মানুষের জন্য বিনা টাকায়, বিনা লাভে, বিনা স্বার্থে মানুষের জন্য নিবেদিত রেখেছে। আমি মানসিক খুব প্রশান্তি পাই। সমাজে যারা আপনাদের মতো লোক আছে, আলো ছড়াচ্ছে নিজেদের কাজ দিয়ে, যারা সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, সমাজে যারা বিত্তবান আছে কিন্তু যাদের চিত্ত নেই, যাদের অনাগ্রহ সমাজের পাশে, মানুষের পাশে দাঁড়ানোর, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি হবে? ইহকাল এবং পরকাল, এই 2 কালের বিজয়ী হওয়ার জন্য অবশ্যই একটা শব্দ ভীষণ ভীষণ প্রয়োজন। সেই শব্দটার নাম হলো ত্যাগী মানুষ। এই ত্যাগী মানুষ হতে গেলে, যেমন আমার আল্লাহ আমাকে 16 শতক জমি এই প্রতিষ্ঠানে দান করাইছেন, যার মূল্য, বর্তমান মূল্য প্রায় কোটি টাকা। এই টাকার, এই সম্পদ কেন দিতে হয়েছে, যে এটা কিন্তু আমার স্বইচ্ছায় দিছি এটা না। আসলে সমাজের বিত্তবান মানুষগুলো স্থির, নীরব,
স্তম্ভর মতন বসে থাকে। তার জন্য আমি অতি সাধারণ মানুষেও এই 1 কোটি টাকা মূল্যের সম্পদ দিতে হয়েছে। তো আমি মনে করি এই পৃথিবীর ইহকালের বিজয়ী হতে গেলে এবং পরকালের বিজয়ী হতে গেলে এই ত্যাগ শব্দটা, অর্থাৎ সামাজিক দায়িত্ব নিয়ে মানুষের জন্য কিছু করে সমাজকে আলোকিত করা, মানুষের জন্য কিছু করা, এই করলেই মহান আল্লাহর সন্তুষ্ট এবং দুনিয়ার সফলতা, মানসিক প্রশান্তি সব কিছু পাবেন। তাই সমাজের প্রত্যেকটা মানুষ, ধনী হোক গরিব হোক, প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে সে 1 ঘন্টা 2 ঘন্টা সময় এই সামাজিক ভালো কাজে দিতে পারে। কারণ 24 ঘন্টার ভিতরে মানুষ সবসময় কাজ করে না। যেহেতু আমাদের গ্রামগঞ্জে চায়ের দোকানে আড্ডা দেয় সন্ধ্যা থেকে রাত 10টা 11টা পর্যন্ত, ঠিকই তারা ওই সময়টুকু স্রেফ আড্ডা দিচ্ছে। এভাবে প্রত্যেকটা মানুষ ইচ্ছা করলে দৈনন্দিন তার নিজ স্থান থেকে সমাজের অসহায় এরকম দাতব্য জাতীয় সামাজিক কর্মকাণ্ডে 1-2 ঘন্টা সময় দিতে পারে। আর একজন অতি সাধারণ মানুষ হলেও 100 টাকা প্রত্যেক মাসে একটা ভালো ভালো প্রতিষ্ঠানে দিয়ে সমাজে দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। আব্দুল আলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আলোকিত তারুণ্য অনুষ্ঠানে এসে আপনার যে কর্মস্পৃহা, আপনার যে কর্মপরিধি, আপনার যে মানুষের প্রতি সহানুভূতি, সেটা আমাদের মাধ্যমে দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। দর্শক, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি সামনে যাওয়া চলবে না। দর্শক, বাধা আসবেই, অনেক পথ বন্ধুর হবেই, অনেক জায়গায় আমাদের আটকে যেতে হয়, কিন্তু নিজের যে মনোবল আছে, নিজের যে চিত্ত আছে, নিজের ভিতরে যে মানবিকতা বোধ আছে, সেই বোধকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আব্দুল আলিমের মতো আমরা আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত আছে তাদের পাশে দাঁড়িয়ে পুরো দেশকে, পুরো সমাজকে আমরা একসাথে এগিয়ে নিতে পারবো। আলোকিত তারুণ্যের আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শুভেচ্ছা সবাইকে।